চলো পড়বো কি রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে কি জানো তো? জননতন্ত্র। জনন মানে কি বলো? জনন মানে কি? জনন মানে যেখান থেকে আমাদের বংশবৃদ্ধি আগে হবে। একদম, যেখান থেকে আমাদের বংশ বিস্তার হবে। জননকে দুই ভাগে ভাগ করা হয়, এক হলো যৌন জনন আর হলো অযৌন জনন। কি কি? যৌন জনন কাদের বলে, অযৌন জনন কাদের বলে? যৌন জনন ইংলিশ হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর অযৌন জনন হলো এসেক্সুয়াল রিপ্রোডাকশন। মানে কি যৌন জনন আর অযৌন জনন। যৌন জনন কাদের হয়? যৌন জনন যেমন আমাদের হয়। যৌন জনন হয় কাদের? বাঘ, ছাগল, সিংহ, যা যা বলো না কেন, এভরিথিং তাদের কি হয়? যৌন জনন। আর অযৌন জনন কাদের হয়? ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যামিবা, যা বলো না কেন, এইসব কাদের কি হয়? বলো তো, গাছের যৌন জনন না অযৌন জনন হয়? অযৌন জনন, তাই তো? অযৌন জনন নেই, ওদেরও হয় যৌন জনন। কারণ কি? ওরা মিলন করতে পারে না। কিন্তু দেখবা ফুল যখন থাকে, ফুলের পাপড়ির কি হয়, যদি নাড়াচাড়া খায়, যখন দেখাবো ফুলে যখন যৌন জনন আসবে তখন বলে দেবো ভালো করে। ওদের কি একটা পরাগ থাকে, পরাগের সাথে পুংকেশর আসে, এসে ওদের একটা গর্ভাশয় আছে, ফুলেরও ছোট্ট একটা গর্ভাশয় আছে, ওই গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হয়। তাহলে কি ওদেরও যৌন জনন হয়, সেক্সুয়াল ব্যাপার আছে। সেগুলো পড়বো কি যখন গাছপালা ফুল টুল নিয়ে পড়বো তখন বলবো। এখন কি পড়ছি? এখন পড়ছি মানুষ নিয়ে। আচ্ছা, মানুষদের কি হয় বলো? যৌন জনন মানে কি? সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল কিভাবে হয়, কি হয়, সব পড়বো। একটা ছেলে একটা মেয়ের সাথে সঙ্গমে আসলে কিভাবে কি হয় সব পড়বো। তার আগে পড়তে হবে কি ছেলেদের কি আছে, এটাকে কি বলা হয় বলো তো? মেল অর্গান। আর এটা ফিমেলদের অর্গান। এবার প্রথম আমরা পড়বো কি ফিমেলদের। ফিমেলদের কেন? কারণ একটু জটিল আছে, ছেলেদেরটাও জটিল আছে। চলো কি পড়বো? ফিমেল অর্গান। ফিমেল অর্গানের মধ্যে প্রথমে আসবে কি বলো তো? এটা বলো। জননাঙ্গ মানে কি? এটা এসেক্সুয়াল যারা অযৌন জননভাবে হয় তাদের কোনো না সময় লাগে না কিছু হয়। কারণ কি? একটা অ্যামিবা বা একটা ভাইরাস দেখবা কিছুদিনের মধ্যে ছড়িয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে। নর্মালি দেখবা করোনা ভাইরাস যেরকম প্রচণ্ড পরিমাণে ছড়িয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে, তোমার শরীরে একবার ঢুকলে একবারে 2-1 দিনের মধ্যে একবার অ্যাটাক করে দিচ্ছে পুরো শরীরটাকে। সেরকম কিন্তু আমাদের কথা ভাবো, আমাদের হতে কি মিনিমাম জিনিসটা হতে প্রায় 9 থেকে 10 মাস সময় লাগে। একটা বাঘ দেখো, বাঘের হতে একটা নির্দিষ্ট সময় লাগে, তা আমি জানি না যে নর্মাল। একটা ছাগলের একটা নির্দিষ্ট সময় লাগে, একটা গরুর একটা নির্দিষ্ট সময় লাগে। তাহলে একটা ফল হতে যথেষ্ট সময় লাগে, একটা ফল হতে তুমি দেখো একটা ফল হতে যথেষ্ট সময় লাগে। কিন্তু যখন দেখবা ভাইরাস, যখন দেখবা ব্যাকটেরিয়া, ওরা কি তাড়াতাড়ি কি করে? প্রজনন করে। তাড়াতাড়ি কি করে? প্রজনন করে। তাহলে কি যারা তাড়াতাড়ি প্রজনন করে তারাই অ্যাকচুয়ালি এসেক্সুয়ালের মধ্যে পড়ে, মানে কি অযৌন জননের মধ্যে। আর যারা একটু লেট হয় বা একটু ধীরে সুস্থে হয় তারা কি যৌন জননের মধ্যে পড়ে। যৌন জনন কাদের পড়বো? বাঘ, ছাগল এখন সব পড়বো না, আমাদের নিয়ে পড়বো। মানে কি মানুষদের মধ্যে যৌন জনন দুইজনেরই হয়, এক হলো পুরুষ এক হলো মহিলা, এই তো ব্যাপার। চলো পুরুষদের মধ্যে কি আছে? মেল অর্গান। পুরুষদের মহিলাদের মধ্যে ফিমেল অর্গান, নর্মাল ব্যাপার। ফিমেল অর্গানের মধ্যে ওদের কি সেক্সুয়াল যে ব্যাপারটা ওদের হয় সম্পূর্ণ এইটার ওপরে, সম্পূর্ণ কি এইটুখানির ওপরে। এর মধ্যে অনেক কিছু এর নাম আছে, হ্যাঁ না তা না। চলো পড়ি। আচ্ছা, এর মেন 3টে পার্ট, মেন হলো 3 থেকে 4টে পার্ট। এইগুলো মেন মানে লাগবেই। এক হলো এইটাকে বলা হয় কি ভ্যাজাইনা, মানে কি যোনি। কি বলা হয়? ভ্যাজাইনা বা কি যোনি। কি বলা হয়? ভ্যাজাইনা বা যোনি। ভ্যাজাইনা হলো ইংলিশে, যোনি হলো বাংলায়, পরিষ্কার কথা। ভ্যাজাইনার থেকেও ইম্পর্টেন্ট হলো এই যে জায়গাটা থাকে, এই যে গোল যে জায়গাটা থাকে একে বলা হয় কি বলা হয়? ভালভা। কি বলা হয়? ভালভা। যখনই তুমি কেন ওটাকে মেন বলা হচ্ছে, যখনই তুমি সেক্সুয়াল টাইমে যখনই তুমি স্পার্মটা এখানে রিলিজ করবা তখন ওই কি ভালভার মাধ্যমে জিনিসটা আর বেরিয়ে আসবে না হুটফাট করে, জিনিসটা কি সামনে চলে যাবে। চলো এবার পড়ছি। তাহলে প্রথম মেন হলো কি ভালভা। কি ভালভা? বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? যোনি মানে বুঝতে পারছো? যোনির যে প্রথম যে অংশটা সেটাকে কি বলা হয়? ভালভা। কি বলা হয়? ভালভা। চলো এইবার এখান থেকে চলে যাচ্ছে এখানে গিয়ে এই যে জায়গাটা একে বলা হয় ইউটেরাস। বাংলায় বলা হয় কি? গর্ভাশয়। কি বলা হয়? ইউটেরাস। ইংলিশে, বাংলায় কি বলা হয়? গর্ভাশয়। এই জায়গাটার নাম কি? মানে কি? গর্ভাশয়। বাংলায় জানো, বেশি জানার দরকার নেই, যাই হোক ইংলিশে জানো। এটা কি বলা হয়? গর্ভাশয় বা ইউটেরাস। নর্মাল ইউটেরাস থেকে সোজা চলে যাবে, এটাকে বলা হয় এক ধরনের টিউব। কি টিউব? ফ্যালোপিয়ান টিউব। কি টিউব?
বা একে বলতে পারো ডিম্বনালী, বাংলায় বলতে পারো কি ডিম্বনালী। ইংলিশে দেবে, কোশ্চেন দেয় ইংলিশেই কি দেবে, ফ্যালোপিয়ান টিউব। কি দেবে, ফ্যালোপিয়ান টিউব। এখান থেকে চলে আসবে কি এইখানে, এটা কি, এটাকে কি বলা হয়, ওভারি। ওভারি। এইবার আমরা পড়বো ওভারিতে কিভাবে ডিম উৎপন্ন হচ্ছে, ওভারি থেকে ডিম কোথায় যাচ্ছে, কখন ও পরিপক্ক হচ্ছে, কখন ওটা মেনস্ট্রুয়েশন সাইকেলের মাধ্যমে বাইরে চলে আসে। আজকে এইটুখানি নর্মাল পড়বো, বেশি বললে সমস্যা। চলো আচ্ছা দেখো অনেকটা এরকম আঁকা হয়েছে তো, মেনে নাও, ঠিক আছে। চলো আস্তে, চলো দেখো ছবিটা একরকম এঁকেছি। দেখো কি বললাম, প্রথম থেকে বলছি, এই জায়গাটার নাম কি বলো, ইউটেরাস মানে কি গর্ভাশয়। এই জায়গাটার নাম কি গর্ভাশয়, এই জায়গার নাম কি গর্ভাশয়। এইটার নাম কি ভালভা, এই জায়গার নাম কি ভালভা। এই টোটালটাকে বলা হয় ভেজাইনা, এই টোটালটাকে কি বলা হয় ভেজাইনা মানে কি যোনি। এটাকে কি বলা হয় ভালভা, কি বলা হয় ভালভা। এখান থেকে যাচ্ছে যাচ্ছে এটাকে কি বলা হয় কি বলা হয় গর্ভাশয়, চলে যাচ্ছে। এই যে পাইপটা, এই পাইপটা কি বলা হয়, কি বলা হয় ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী, ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী। ক্লিয়ার। এই পাশেও যাচ্ছে সেম। চলো এবার আসছে কোথায়, এই জায়গাটায়। এই জায়গাটায় কি, এই জায়গাটার নাম ওভারি, যা বাংলায় কি ডিম্বাশয়, কি ডিম্বাশয়। এই পাশে এটার নাম কি ডিম্বাশয়। ক্লিয়ার। চলো এইবার হবে ডিম উৎপন্ন। ডিম কখন কি এ হচ্ছে, কখন কি হবে। ও আচ্ছা, এইটাকে কি বলা হয় বলো তো, এটাকে বলা হয় সার্ভিক্স। বলেছিলাম সার্ভিক্সের কথা একবার। সংকোচন প্রসারণ হয় কার জন্য, অক্সিটোসিন। এইটা সংকোচন প্রসারণ হবে কার জন্য, অক্সিটোসিনের জন্য। চলো ঠিক আছে। চলো এইবার ডিম উৎপন্ন হবে কোথায়, কিভাবে কি হচ্ছে, ঠিক আছে। চলো ডিম উৎপন্ন হবে, সেটা সবকিছু পরিপক্ক হয়ে হানা তেনা হয়ে মেনস্ট্রুয়েশনের মাধ্যমে চলে যাবে, পুরো 1 মাস লাগবে। কতদিন লাগবে, পুরো 1 মাস। পুরো কতদিন লাগবে, 1 মাস। কি হলো, এটা কি নাম, এইটার নাম সার্ভিক্স, এটার নাম কি গর্ভাশয় বা ইউটেরাস। এটাকে কি বলা হয় ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী। এটাকে কি বলা হয় ডিম্বাশয়। এইটুখানি জিনিস। এটাকে কি বলা হয় ভালভা। এই 4টি জিনিস হলো মেন, যা রিপ্রোডাকশনের কাজে লাগে। মেন হলো 4টি জিনিস। চলো ডিম কোথা থেকে উৎপন্ন হবে, ডিম উৎপন্ন হবে কোথা থেকে বলো। চলো এগুলো কি, এগুলো হলো ডিম্বাণু। ইংলিশে বলা হয় কি বলতো, আগের দিন বলেছিলাম ওভাম। কি বলা হয় ওভাম। এগুলো কি ডিম্বাণু। দেখো ডিম উৎপন্ন হবে, ভালো কথা। উৎপন্ন হয়ে ডিমটা পরিপক্ক হবে, ভালো কথা। পরিপক্ক হওয়ার পর ডিমটা আসবে এক জায়গায়, কোন জায়গায় বলছি। তারপর কি মেনস্ট্রুয়েশন সাইকেল মানে টুকটুক টুকটুক করে বেরিয়ে যাবে। এই বেরোতে বেরোতে টোটাল 1 সপ্তাহ লাগে, মানে কি 7 দিন লাগে। টোটাল 7 দিন বলা যাবে না, মোটামুটি 4 থেকে 7 দিনের মধ্যে একটা ম্যাক্সিমামের রেঞ্জ থাকে। তার মধ্যে কমপ্লিট হয়ে যায়, কারো লেট হতে পারে, কারো রে হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো ডিম উৎপন্ন হচ্ছে, দেখো ডিমের সাথে সাথে এইখান থেকে একটা নালী আছে না, এই যে নালীটা, এই নালীটা কি দেয় বলতো, খাদ্য দেয়। মানে কি খাদ্য, একটু রক্ত দেয়, যা ডিমগুলোকে কি মানে পুষ্টি পেতে সাহায্য করে। ওই নালীটা কি পুষ্টি পেতে সাহায্য করে। ক্লিয়ার। চলো যাবো প্রথম সপ্তাহে কি হচ্ছে, প্রথম সপ্তাহে উৎপন্ন হচ্ছে কি ডিম। ফার্স্ট উইকে কি হচ্ছে, 1 সপ্তাহে প্রথম সপ্তাহে কি হচ্ছে, ডিম উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার। উৎপন্ন হচ্ছে, ভালো কথা। উৎপন্ন হওয়ার পর, উৎপন্ন হলাম মানে ধরো আমি একটা জিনিসকে ভাগ করছি। আমাদের এজ মোটামুটি 18 বছর পর্যন্ত, তারপর 18 থেকে 30 বা 35 বছর পর্যন্ত, বা 40 বছর পর্যন্ত, 40 থেকে বাদ বাকি কি 60, তারপরে কি আমাদের মরার টাইম। ব্যাপারটা আমি সিকোয়েন্স চেষ্টা করছি। চলো প্রথম উইক মানে 18 বছর পর্যন্ত কি আমরা পুরোপুরি গঠিত হলাম ঠিকঠাক। এরপর কি যখন দ্বিতীয় সপ্তাহ আসবে, যখন আসবে দ্বিতীয় সপ্তাহ, তখন কি হবে, আমাদের মধ্যে পুরো একদম ভরপুর এনার্জি, যা হবে একদম ভেঙে চুরে দেবো। কত পুরো পরিপক্ক হয়ে গেছি আমরা। 18 বছরের পরে সবাই পরিপক্ক হয়ে যায়, একদম পুরো একদম বেস্ট। তখন আমরা পুরো সবাই একদম এনার্জি কারেন্সি একদম সব অ্যাটাক। তারপরে যেই 18 বছর থেকে 35 বছর 40 বছর গেল, কি হয়ে গেল, আমাদের মধ্যে একটুখানি নমনীয়তা ভাব চলে আসলো, তারপর যেই 60-70 গেল, তারপর কি আমাদের সময় কি চলে আসলো, মরার। মানে কি এইবার আমাদের সময়, এবার ভাবনা চিন্তা কবে মরবো, ব্যাপারটা এরকমই নর্মাল। সেরকমই প্রথম সপ্তাহে উৎপন্ন হলো ডিম,
প্রথম সপ্তাহে ডিম উৎপন্ন হলো, কিন্তু যখনই দ্বিতীয় সপ্তাহ যাচ্ছে পুরো পরিপক্ক হয়ে গেল ডিম। এই ডিম পরিপক্ক হয়ে চলে আসবে কোথায়? ফ্যালোপিন টিউবে, চুপচাপ এসে বসে থাকবে। কোথায় আসবে? ফ্যালোপিন টিউব। ফ্যালোপিন টিউবে শুধু একটা ডিম উৎপন্ন হয় না, অনেক ডিম উৎপন্ন হয়। দেখো একটা করে মানে কি পরিপক্ক হবে আর চলে আসবে কোথায়? ফ্যালোপিন টিউবে। আবার একটা উৎপন্ন হবে, পরিপক্ক হবে, চলে আসবে ফ্যালোপিন টিউবে। আবার পরিপক্ক হবে, চলে আসবে কোথায়? ফ্যালোপিন টিউবে। এরকম করতে 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 সব চলে আসবে ফ্যালোপিন টিউবে। ক্লিয়ার? এইবার যেই দু সপ্তাহ এই করতে 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 আরও 1 সপ্তাহ কেটে যায়, মানে এই সব জিনিস যেতে 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 এখানে আরও 1 সপ্তাহ কেটে যায়, আরও 1 সপ্তাহ কেটে গেল, মানে কয় সপ্তাহ গেল? আমাদের 2 সপ্তাহ চলে গেল। এইবার তখন একদম ভরপুর, তখন যদি এখান থেকে স্পার্ম আসে, এর সাথে যুক্ত হয়, তখনই তৈরি হয়ে যাবে কি বলতো? আমি বলি এটা আছে কি ওভার ডিম্বাণু, যেই আমাদের শরীর থেকে স্পার্ম যাবে ওটাকে বলা হয় শুক্রাশয়, তাই তো? শুক্রাশয় বলে না? শুক্রাণু যেটাতে ধরে রাখে। যাই হোক, শুক্রাণু যেই মিশবে ওটাকে বলা হয় ফার্টিলাইজার। কিন্তু যেই মিশার সাথে সাথে ওটা তৈরি হয়ে যাবে কিসে পরিণত হবে? জাইগোটে। তাহলে কি প্রথম যখনই মিশাটাকে কি বলা হয়? মিশার যে প্রসেসটা ওটাকে বলা হয় ফার্টিলাইজেশন। কি বলা হয়? ফার্টিলাইজেশন। তারপরে যে মিশে গেল ওটাকে কি তৈরি হলো? জাইগোট তৈরি হলো। কি তৈরি হলো? জাইগোট তৈরি হলো। এই জাইগোট হওয়ার পর এইটুকুনি গেল। আচ্ছা, তাহলে দ্বিতীয় সপ্তাহ গেল, মানে এই সময়টাই যদি কেউ প্রেগনেন্সি হওয়ার হয়, এই সপ্তাহটা পুরো পাক্কা সপ্তাহ, একদম পুরো ওকে। তারপর আসবে তৃতীয় সপ্তাহ। তারপর আসবে কি? তৃতীয় সপ্তাহে এবার কি হবে ভাবো? তুমি 40-এর পর থেকে, 40 তো না, 40-এর পর থেকে কি তোমার মধ্যে একটুখানি কমজোর হতে শুরু হবে, আস্তে আস্তে কি তোমার মরার দিকে এগোচ্ছ, আস্তে আস্তে তোমার দুর্বল শরীর, আস্তে আস্তে তুমি ঝিমিয়ে পড়ছো। 3 সপ্তাহে এসে জিনিসটা একটু দুর্বল হওয়া শুরু করবে, ডিম কি দুর্বল হওয়া শুরু করবে, আস্তে আস্তে ও কি মরার দিকে যাচ্ছে, এখনো পুরোপুরি না, এখনো সতেজ আছে, কিন্তু কি আস্তে আস্তে ওর একটু নর্মাল ব্যাপার। চলো, তারপর চতুর্থ সপ্তাহে যেই আসবে সব ডিম্বাণু কি হবে? মরে যাবে। এদের যে কোষ আছে সব মরে যাবে। মরে যাওয়ার পর তখন চতুর্থ সপ্তাহে এইখান থেকে চলে আসবে কি? মেনস্ট্রুয়েশন সাইকেলের মাধ্যমে বাইরে কি রক্তের সাথে মিশবে। রক্ত মিশে এই ডিম্বাণুকে কি করবে? দেখো, যখন এখানে ফাঁকা থাকবে, রক্ত আসছিল, রক্তে একে নিয়ে কি করবে? এ তো আর কোনো ক্ষমতা নেই, এ এখন ভেসে ভেসে বেড়াচ্ছে, ডাইরেক্ট একে নিয়ে কি করবে? সোজা চলে আসবে। এই প্রসেসটা পুরো 7 দিন ধরে চলে, মানে টোটাল হলো কতদিন বলো? 4 সপ্তাহ। টোটাল 4 সপ্তাহ, মানে 1 মাস। আবার দেখবা 1 মাস পর আবার সেম উৎপন্ন হচ্ছে, হবে। তাহলে প্রেগনেন্সি হওয়ার সবচেয়ে ভালো সময় কোনটা বলো তো? দ্বিতীয় সপ্তাহ আর তৃতীয় সপ্তাহ, এই 2টো সপ্তাহ ভালো। তারপরে চতুর্থ সপ্তাহে যেই যাবা, হওয়ার চান্স 95% কমে যাবে, 95% কমে যাবে। আবার ভাবো, আবার শেষ হয়ে গেল, আবার আসবে কি? প্রথম সপ্তাহ। বলো তো প্রথম সপ্তাহে কি হবে? উৎপন্ন হবে। তখন কি সেক্সুয়াল অ্যাটাচমেন্টে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কম না বেশি? বলো, কম, প্রবল কম। কেন কম? কারণ এখনো পরিপক্ক হয়ে পারেনি। যতক্ষণ না পরিপক্ক হবে ডিম্বাণু, ততক্ষণ এ ফার্টিলাইজ করতে পারবে না। কথাই ক্লিয়ার? মানে প্রথম সপ্তাহ মানে কি? এই দেখো 4 সপ্তাহ গেল তো, মেনস্ট্রুয়েশন সাইকেল হয়ে গেল, দিয়ে আবার যে শুরু হলো 7 দিন পর, আবার যে শুরু হলো যে সপ্তাহটা, সেটাকে প্রথম সপ্তাহ বলা হয়, প্রথমেই। কিন্তু রিক্স তার মধ্যেও আছে কি? দেখবা অনেক বাচ্চা আছে ছোট বয়সে বড্ড পেকে যায়, নর্মাল দেখবা আছে তো এরকম, ছোট বয়সে কি বেশি পেকে যায়, ওটা না হেলদির কথা বলছি না, বলছি বেশি এমনি নিজের ভিতরে নিজে বড় হয়ে যায়, সেরকমও ব্যাপার থাকে। কিন্তু এবার দেখো চতুর্থ সপ্তাহে সবাই মরে না, কিছু কিছু বুড়োদের দেখবে এখনো ছুকছুকানো স্বভাব আছে, মরে যাচ্ছে কিন্তু তার মধ্যে সেই ব্যাপারটা এখনো আছে। অর্থাৎ 95% মরে গেলেও 5% জ্যান্ত থাকার সম্ভাবনা প্রবল। তখনও কি না হওয়ার, মানে কি প্রেগনেন্সি না হওয়ার সম্ভাবনা 95% থেকে 99%, 1% রিস্ক। আবার এই প্রথম সপ্তাহে কি হবে? বললাম, আবার বলো। ডিম উৎপন্ন হবে। তখন কি পরিপক্ক হবে না? তখন কি হবে? প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কম থাকবে, কিন্তু আবার রিস্ক আছে। কারণ কি? পেকে যায় কিছু জিনিস, বাচ্চারা বেশি পেকে যায়। তাহলে বলো, প্রথম সপ্তাহ
আর চতুর্থ সপ্তাহে সেক্সুয়াল অ্যাটাচমেন্টে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কম না বেশি? বলো কম। আর কোন সপ্তাহে বেশি? বলো। ব্যাস। আচ্ছা বলো, মানব শরীরে সবচেয়ে বড় কোষের নাম কি? নিউরন, লম্বা কোষ। সবচেয়ে লম্বা কোষের নাম নিউরন। সবচেয়ে বড় হলো ডিম্বাণু, মানে কি ওভাম মেয়েদের শরীরে। আর সবচেয়ে ছোট কোষ শুক্রাণু, যেটা ছেলেদের শরীরে থাকে। ডিম মানুষের শরীরে, সরি মহিলাদের শরীরে ডিম কোথা থেকে উৎপন্ন হয়? কোথায় উৎপন্ন হয়? আর ওটাই তো ওভারি, মানে কি ডিম্বাশয়। ডিম্বাশয়ে কি উৎপন্ন হলো? কি ডিম্বাণু। ডিম্বাণু উৎপন্ন হয়ে পরিপক্ক হতে মিনিমাম সময় কত লাগে? মিনিমাম পরিপক্ক হতে 1 সপ্তাহ সময় লাগে, কিন্তু ডিম্বাণু টোটাল উৎপন্ন হতে কত সময় লাগে? 1 সপ্তাহ। 1 সপ্তাহে উৎপন্ন হয় ডিম, আর 1 সপ্তাহে কি হয়? পুরো পরিপক্ক হয়। তারপরে তৃতীয় সপ্তাহে গিয়ে কি হয়? জিনিসটা ঠিক আছে, মানে কি মডারেট থাকে, মানে কি একদম ওকে, মোটামুটি ঠিক আছে। যখনই চতুর্থ সপ্তাহে আসে কি হয়? বয়স হয়ে গেছে 80। কারুর কারুর থাকবে কুরকুরানি স্বভাব, বয়স্ক 80-তে থাকে। আবার কেউ কেউ ঠাকুরের নাম করে যেই যাবে যাবে ভাব, নর্মাল, সে যে প্রসেশনে আছে। তাহলে কি এই হলো ব্যাপার। তাহলে ডিম্বাণু কোথায় উৎপন্ন হলো? ওভারিতে। ওভারিতে উৎপন্ন হলো। যদি পরিপক্ক ডিম কোথায় গিয়ে জমা হলো? কোথায় গিয়ে? ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউবে এসে জমা হয়। সব জমা হলো। জমা হওয়ার পর তারপর কি হবে? দেখো, প্রথম মাসে উৎপন্ন হবে এখানে, কিন্তু দ্বিতীয় মাসে আবার উৎপন্ন হবে এ পাশে। কারণ দুজন আছে মানে বলবে ভাই আমি একটা মাস এ পাশে কাজ করবো, ভাই আমি পরের মাসে কাজ করতে পারবো না। দুজন থাকলে যেরকম হয়, 10টা ইট যদি একজন থাকি সেই একজনই বয়ে দেবে। কিন্তু যদি আবার দুজন থাকে তাহলে ভাই তুই 5টা আমি 5টা, ভাই তুই 5টা আমি 5টা, তখন ভাগ হয়ে যাবে কাজ। পাখিদের থাকে একটাই ওভারি। কটা থাকে? একটাই ওভারি থাকে, কারণ তাদের হালকা হওয়ার জন্য লাগে। আমাদের যেরকম মানে কি মহিলাদের যেরকম দুটো আছে, কারণ যথেষ্ট ভারী, ওদের যতটা হালকা করানো যায় ওই জন্য তাদের কটা থাকে? একটাতেই ওদের কাজ করে দেয় সব। ঠিক আছে, তাহলে প্রথম মাসে এক মাসে উৎপন্ন হলে আর এক মাসে অন্য মাসে, মানে কি কখনো সম্ভব হবে না এক পাশে একদম। এটাকে কি বলা হয়? সার্ভিক্স। এটাকে কি বলা হয়? বলো ইউটেরাস। এটাকে কি বলা হয়? এটাকে ডিম্বাশয়। এবার দেখো শান্ত হও। দেখো এটা হলো কি? নেই, এই দেখো এটা দেখেছি, এটা হলো পেনিস। কি এটা? পেনিস মানে ছেলেদের কি বলে? জননাঙ্গ। কি এটা? পেনিস। যখনই পেনিসটা কি এখানে আসলে ভালো কথা, যখনই এখান থেকে কি রিলিজ করবে? স্পার্ম রিলিজ করবে। ঠিক আছে, স্পার্ম রিলিজ করলো, দেখো এখানটা ভর্তি হয়ে গেল, দিয়ে সোজা চলে যাবে। স্পার্ম দেখতে অনেকটা মানে এরকম, অনেকটা এরকম দেখতে। ঠিক আছে, এখন স্পার্ম পড়াইনি, যখন পড়াবো তখন বলবো। স্পার্ম এখান থেকে গেল, সিধা গেল, এসে এখানটায় ভর্তি হয়ে গেল পুরো। এবার খুঁজবে কোন দিকে যাবে, কোন দিকে যাবে। ওরা জানে না যে কোন দিকে ডিম উৎপন্ন হয়েছে। কারো কারো কপাল থাকবে এদিকে যাবে, কারো কারো কপাল থাকবে এদিকে যাবে। তাহলে যখনই একটা শুক্রাণু যখনই একটা শুক্রাণু এদিকে চলে আসলো, একটি আসবে না, কয়েক লক্ষ, মানে কতগুলো উৎপন্ন জানিস? 10,000। অনেক উৎপন্ন, 10,000 নর্মাল, 10,000 না। দেখো যাই হোক, এখান থেকে যখন শুক্রাণুটা উৎপন্ন হলো, কিছু শুক্রাণু গেল এদিকে, কিছু শুক্রাণু গেল কোন দিকে? এদিকে যারা গেল তারা গেল মরে। কারণ একটা মোটামুটি এদের ডেটাতে 5 দিন সময় লাগে ভিতরে, কিন্তু বাইরে এদের 20 থেকে 25 মিনিট সময় লাগে। প্রকৃতিতে 20 থেকে 25 মিনিটে মরে যায় শুক্রাণু, প্রকৃতিতে 20 থেকে 25 মিনিটের মধ্যে মরে যায়, কিন্তু গর্ভাশয়ে গেলে মোটামুটি 4 থেকে 5 দিন এদের ইয়ে থাকে। চলো তাহলে কি একটা গেল, এক পাশে গেল শুক্রাণু, এই পাশে, আর এক পাশে গেল কি এই পাশে। এই পাশে যখনই গেল, এইবার আসবে কি মেলদের রিপ্রোডাক্টিভ। তখন কোনো মেলদের সময় তখন হয়ে যাবে, তখন কি ফার্টিলাইজার হবে, গ্যামেট হবে, গ্যামেটের পরে জাইগোট হবে, তারপর এখানটায় আসবে, এখানটায় উৎপন্ন হবে কি ভ্রূণ, যেটাকে বলা হয় ইংলিশে এমব্রো। কি উৎপন্ন হবে? ভ্রূণ আসবে, এখানটায় সুন্দর করে থাকবে, আস্তে 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 এমব্রো, ইংলিশ হলো এমব্রো, কি নাম? এই হলো বানা। যাই হোক ভ্রূণ, বাংলা হলো কি? বাংলায় কি? ভ্রূণ। তাহলে ভ্রূণ কোথায় এসে জমা হবে? বলো গর্ভাশয়। কোথায় জমা হবে? ইউটেরাসে। ইউটেরাসে জমা হলো, তারপরের কাজ পরে পড়বো, কারণ এরপর আসবে কি এখনো মেল। আমি তো বললাম তো মেল রিপ্রোডাকশন একটুখানি, মেল না পড়লে এখনো বোঝা যাবে না, পুরোটা মেল পড়তে হবে, তারপরে দুজনের সংযোগ বলতে হবে, এখনো অনেক সময় আছে। আচ্ছা বলো তো টেস্ট টিউব বেবি कैसे होता है? ওই তো ফিমেল ডিম্বাশয় শুক্রাণু নিয়ে তোমার ফার্টিলাইজ করে, হ্যাঁ আলাদা করে তোমার বাইরে শেপটা ঘটিয়ে তারপরে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রতিস্থাপন করা হয়। দেখো টেস্ট টিউব বেবি कैसे होता है? টেস্ট টিউব বেবি কি করে হয়? দেখো টেস্ট টিউব বেবি কেন করে, অনেকে আছে টেস্ট টিউব বেবি কেন করে বলো তো?
ভয়তে না, ভয়তে না যে সমস্যা হয় না, অনেক সময় মায়ের তো বেবি ক্যারি করার ক্ষমতা থাকে না। বেবি ক্যারি করার মানে বেবিকে ওই যে ওই ইউটেরাসটা না, সেটার মধ্যে বেবিটাকে ক্যারি করার ক্ষমতা থাকে না অনেকের, তারাও ওই প্রসেস বুঝতে পারিস না। আমরা সারোগেসি আমি বলছি, ওটা সারোগেসি ইউটেরাস যেখানে হয় না, আরে শুনবি তো, ওই যে ইউটেরাস তো, ইউটেরাসের ওখানে অনেকের ধারণ ক্ষমতা থাকে না, যে ওখানটায় যে অতদিন ধরে রাখবে বেবিটাকে, তাদের জন্য মানে না রিসেপ্টটা হয় না। আরে টেস্ট টিউব বেবি মানে ভাই টেস্ট টিউবে উৎপন্ন হয় না বাচ্চাটা। টেস্ট টিউব বেবি মানে কি, যদি কোনো তোমার ভিতরে কোনো সমস্যা হয়, প্রেগনেন্সির জন্য কোনো সমস্যা হচ্ছে, ধরো কি এই ফ্যালোপিয়ান টিউবটা কি সরু, যাচ্ছে না এখান থেকে স্পাম, এখান থেকে এগ রিলিজ হবে না, এখান থেকে স্পাম যাচ্ছে না তোমার, বা এখান থেকে স্পামের কোনো সমস্যা হচ্ছে যা যেতে পারছে না, এর জন্য তখন কি হয়, তখন করে কি কি বলে টেস্ট টিউব বেবি। তখন টেস্ট টিউব বেবি কি করে, তখন ছেলেদের শুক্রাশয় থেকে ইনজেকশন পুশ করে স্পাম নিল বা শুক্রাণু নিল, এবং কি করলো মেয়েদের এখান থেকে কি নিল ডিম্বাণু নিয়ে, ওরা ওদের মধ্যে ডাক্তারি ব্যাপার স্যাপার আছে, ওরা টেস্ট টিউবের মাধ্যমে জিনিসটাকে একসাথে মিলালো, মিলিয়ে কি করলো ফার্টিলাইজার করলো, বুঝতে পারছো, সেই প্রথম অংশ ফার্টিলাইজার করলো তো করে কিছুদিন রাখবে কি করে, পুরো যেরকম একটা মাতৃ শরীরে যেমন তাপমাত্রা যেমন যা যা কিছু দরকার সেম ভাবে ওরা রাখলো, রেখে কিছুদিন পর ওরা কি করবে, এটা কিছু মাধ্যমে ওদের কাছে আছে জানি না কি সব যন্ত্রপাতি দিয়ে ওরা সেই গর্ভাশয়ে ঢুকিয়ে দেবে, তাহলে সেই বাচ্চাটা সেই গর্ভাশয়ই হবে, কিন্তু উৎপন্ন হলো কোথায়, মেন ফার্টিলাইজার হলো বাইরে, টেস্ট টিউবের মধ্যে ফার্টিলাইজার হলো, তাই ওকে কি বলা হয় টেস্ট টিউব বেবি। অ্যাকচুয়ালি টেস্ট টিউব বেবি মানে এই না যে বাইরেই বাচ্চাটা হয়ে যাবে, বাচ্চা হবে গর্ভাশয়ে, কিন্তু স্পাম আর কি ডিম্বাশয়ে বাইরে ফার্টিলাইজার করবে। তারপর বুঝতে পারছো কি হচ্ছে ঘটনা, কোনো মেশিন টেশিন আছে ওদের মনে হয়, আমি দেখিনি কোনোদিন, যাই হোক এই হলো ব্যাপার। তাহলে বলো ডিম্বাণু কোথা থেকে উৎপন্ন হলো, ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়ে। আচ্ছা বলো তো ডাক্তার যে ডিম্বাণুটা নেবে সেটা কোথা থেকে নেবে, ওভারি থেকে না ফ্যালোপিয়ান টিউব থেকে, বলো ফ্যালোপিয়ান টিউব থেকে। কেন দেখো ওভারি থেকে যদি নেয় তাহলে কি ওটা এখনো পরিপক্ক হয়নি, ওটা এখনো কি কম বয়স আছে, ওকে নিয়ে লাভ নেই, কিন্তু যখনই নেবে ফ্যালোপিয়ান টিউবে, কারণ এরপরে তো আর আসতে পারছে না বা যেতে পারছে না, কোনো সমস্যা হচ্ছে, তখন কি হবে, তখন ওখান থেকেই নেবে জিনিসটা, তখন ওখান থেকে পরিপক্ক জিনিসটাই নেবে, না হলে হবে না। আর ছেলেদের তো শুক্রাশয় পরিপক্ক থাকে নর্মালি, আর কয়েকটা সমস্যা হতেই পারে, হয় ওগুলো। আচ্ছা তাহলে টেস্ট টিউব বেবি মানে কি বুঝলে, যদি ধরো এই পাশে কোনো সমস্যা আছে, ধরো এই পাশে নালীটা সরু, তাহলে কি 1 মাস ওয়েট করবে, করে এই পাশে যাবে, ধরো এই পাশে দেখলে সেমই সমস্যা হচ্ছে, তখন কি করবে, তখন টেস্ট টিউব বেবি সম্ভাবনা দেখা দেয়, তখন সেইভাবে টেস্ট টিউব বেবি করতে হবে। অ্যাকচুয়ালি টেস্ট টিউব বেবি হবে কোথায়, গর্ভাশয়ে হবে, কিন্তু শুধুমাত্র ফার্টিলাইজার হবে, আর জাইগোট যে উৎপন্ন করবে সেটা কোথায় করবে, বাইরে। ক্লিয়ার এটুখানি? চলো তাহলে প্রথম মাস আর ফোর্থ মাসে প্রথম সপ্তাহ আর ফোর্থ সপ্তাহে কি হয়, কম হয়, তারপর কি হয় বেশি। আচ্ছা বলো তো, মেনস্ট্রুয়াল সাইকেল চলে গেল, পরের সপ্তাহে যখন টেস্ট টিউব বেবি নেবে, বলো তো কোন সপ্তাহে সবচেয়ে ডিমটা নিলে ভালো হবে, দ্বিতীয় তৃতীয়, এই দুটোর মধ্যে যখন একটা মোটামুটি নিলে হয়। এইবার ডাক্তার বুঝবে কখন নিলে কার ভালো হবে, ডাক্তার প্রসেসিং আছে, সেগুলো ডাক্তার ভালো বুঝবে। ক্লিয়ার? তাহলে সবচেয়ে বড় কোষের নাম কি, ডিম্বাণু। সবচেয়ে ছোট কোষ, সবচেয়ে লম্বা কোষ নিউরন। মনে আছে এগুলো, মনে আছে তো? বলো সার্ভিক্স কে সংকোচন প্রসারণ করতে কে ব্যবহার করা হয়, অক্সিটোসিন। মনে আছে তো, বলেছিলাম অক্সিটোসিন কোথা থেকে বেরোয়, পশ্চাৎ পিটিউটারি থেকে, তাই তো? আর কোথা থেকে বেরোয় না বলো, আরে হাইপোথ্যালামাস থেকে তো অক্সিটোসিন বেরোয়। অক্সিটোসিনের কাজ কি হাইপোথ্যালামাস থেকে, একদম কি একটু ট্রাস্ট আনবে, একটু রোমান্টিক, একটু অ্যাটাচমেন্ট। মনে আছে সে ডার্লিং এ চললি, ডার্লিং পার্কে যাবা, দেখবা কত অক্সিটোসিন করিতে হচ্ছে, ঝোপঝাড়ে দেখবা অক্সিটোসিন করিতে হয়, তখন অক্সিটোসিন। বুঝতে পারছো? বলো এটার নাম কি, এটা ইউটেরাস বা গর্ভাশয়। এটাকে কি বলা হয়, এটা আচ্ছা বলো
প্রথম যখন একটা মেয়ের যখন প্রথম পিরিয়ডস হয় বা মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, মোটামুটি সেটা 11 থেকে 12 বছর, এখন আগাম হতে পারে, এদিক ওদিক হয়, সব মোটামুটি 11 থেকে 12 বছর। সেটাকে বলা হয় আদ্য ঋতু, মানে বাংলায় বলা হয়, ইংলিশে কি বলে মিনারেজ কি বলা হয় মিনারেজ, একদম ঠিক। আর মোটামুটি একটা মহিলার কি বলে এটা ভুলে গেছি, মেনস্ট্রুয়েশন সাইকেল শেষ হতে মোটামুটি 50 থেকে 55 বছর পর্যন্ত লাগে, এর মধ্যে কমপ্লিট হয়ে যায়, 50 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়, একদম মোটামুটি নর্মালি 50 বছরের মধ্যে কি কমপ্লিট হয়ে যায়। সেইটাকে বলা হয় কি মেনোপজ, কি বলা হয় মেনোপজ, বা একে বাংলায় বলা হয় ঋতুরাজ, কি বলা হয় ঋতুরাজ, মানে কি শেষ। মেনোপজ মানে কি পজ করে দিল, মেনস্ট্রুয়াল সাইকেল মানে কি পজ করে দিল মেনস্ট্রুয়াল সাইকেল। আর কি মেনারেজ আর কি মেনারেজ কি যখন শুরু হলো পিরিয়ডস এর সময় 11 থেকে 12 বছর নরমাল, আর 50 বছরের কাছাকাছি গিয়ে কি মেনোপজ হয়ে যায়, মানে কি শেষ হয়ে যায়। একটা এক্সট্রা ডিউরেশন টাইম মানে কি আছে দেখো বলো, ওই যে কি ডিউরেশন মানে কি 28 থেকে 30 দিন জিনিসটা টোটাল যে এই যে প্রসেসটা বললাম টোটাল হতে কতদিন, 28 থেকে 30 দিন। কিন্তু মেনস্ট্রুয়েশন সাইকেল ওখানে লেখাটাই ভুল, মেনস্ট্রুয়েশন সাইকেল 7 থেকে নর্মালি 4 থেকে 6 দিন বা 7 দিনের মধ্যে কমপ্লিট হয়, কিন্তু টোটাল এই কাজটা শেষ হতে কতদিন লাগে, 1 মাস বা 28 থেকে 30 দিন নর্মালের মধ্যে। ওখানে কি লেখা আছে মেনস্ট্রুয়েশন সাইকেল লেখা আছে না, ডিউরেশন টাইম, এটি ডিউরেশন টাইম, কোনটি ডিউরেশন টাইম ওখানে তো ও আলাদাভাবে লেখা নেই, ঠিক আছে, একটুখানি আছে, ঠিক আছে, সমস্যা নেই, ওটা ওখান থেকে চেঞ্জ করে লিখে দিতে। তাহলে কি প্রথম একে কি বলা হয় মেনারেজ, কি বলা হয় মেনারেজ, আর যখন শেষ হয় তখন তাকে কি বলা হয় মেনোপজ, কি বলা হয় মেনোপজ। আর প্রথম যখন শুরু হয় তাকে কি বলা হয় মেনারেজ আর মেনোপজ, ক্লিয়ার। চলো বলো, টেস্ট টিউব বেবি যখন নিতে হবে তখন ডিম্বাণু কোথা থেকে সংগ্রহ করতে হবে, আবার ওভারি থেকে না, ডিম্বনালী থেকে, কারণ পরিপক্ক জিনিসটা ওখানে এসে থাকবে। তারপর বলো, ছেলেদের শুক্রাণু যখন যাবে গিয়ে কোথায় মিলিত হবে, ফ্যালোপিয়ান টিউবে। তাহলে প্রথম ফার্টিলাইজার কোশ্চেন আসবে, প্রথম ফার্টিলাইজার কোথায় হয়, প্রথম জাইগোট উৎপন্ন কোথায় হয়, ডিম্বনালী। তারপর বলবে ভ্রূণ কোথায় এসে উৎপন্ন হয়, গর্ভাশয়। এই হলো কোশ্চেন টুকটুক করে আসবে, এখনো পড়বো, এখন অনেক কিছু আছে। মেনোপজে এখনো কি করলে প্রেগনেন্সি হবে না, কি কি ডিভাইস নিলে, যেমন কন্ডম আছে, যেমন কপারের টি আছে, যেমন আর একটা কি জানো ভুলে গেছি, যাই হোক এরকম কিছু জিনিস আছে। কপার টি, ডায়াফ্রাম, এটা কি আছে, কপার টি কি, এখানে কপার টি রেখে দেবে। কপার টি কি করে, যে তোমার হলো গিয়ে যে আমাদের স্পাম আছে না, স্পাম কি একটা লেজ মতন আঁকলাম, ওই লেজটাকে কি কেটে দেয় কপার টি, বলবো যখন আস্তে আস্তে আসবে তখন এই কাজগুলো। এখন অনেক কাজ আছে, আর পরে পড়বো ওইগুলো আস্তে আস্তে। চলো মোটামুটি আপাতত এই পর্যন্ত থাক, প্রচুর কাজ আছে, বুঝেছো। তাহলে সেক্স ডিউরেশন টাইম কখন করা উচিত, যখন প্রেগন্যান্সি হবে না, বল জেনে রাখো, কাজে লাগবে একদম। বিপদ থেকে সাবধান থাকবা। তাহলে বুঝে শুনে সবকিছু করবা।